ধন্যবাদ সবাইকে আবারও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এক্সিস মেডিকেল স্কুলকে অনেক ধন্যবাদ। আমরা গত ক্লাসে অ্যান্টি-ডায়াবেটিক ড্রাগ নিয়ে আলোচনা করছিলাম। তো গত ক্লাসে আমরা ইনসুলিন এবং ইনজেক্টেবল ইনসুলিন কিভাবে দেওয়া হয়, ইনসুলিনের ডিটেইলস ফার্মাকোলজি আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ওরাল যে সমস্ত ড্রাগ আছে, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট ট্র্যাডিশনালি বলা হয়, এই ওরাল অ্যান্টি-ডায়াবেটিক এজেন্ট বা হাইপোগ্লাইসেমিক এজেন্ট নিয়ে আলোচনা করব। তো এক্সিসকে আবারও ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য। করোনাকালীন সময়ে, প্যান্ডেমিক সময়ে মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটা দারুণ জিনিস করার জন্য ধন্যবাদ। এখন আমরা স্লাইডে চলে যাই। আশা করি আমাদের শিক্ষার্থীরা এ থেকে কিছুটা উপকৃত হবে। আমি আশা করি আমার স্লাইডটি দেখা যাচ্ছে। আমরা আজকে আলোচনা করব অ্যান্টি-ডায়াবেটিক এজেন্টের মধ্যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে একটা ডায়াবেটিক পেশেন্ট সাধারণত আমাদের দেশে বেশি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের পেশেন্টরা অনেক বেশি, এবং তাদেরকে যখনই আমরা ট্রিটমেন্টের কথা প্রথম ডায়াগনোসড হয় তারা, এবং তারপর আমরা তাদেরকে ট্রিটমেন্টের কথা চিন্তা করি, তখন আমরা সবার আগে চিন্তা করি তার লাইফস্টাইল মডিফিকেশন এবং সেই সাথে একটা ওরাল এজেন্ট বা ওরাল ট্যাবলেট যেটা তাকে হেল্প করবে তার ডায়াবেটিক নিয়ন্ত্রণে। তো লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে অনেক কথাবার্তা আছে, সেটা নিয়ে আমরা ক্লিনিক্যাল ক্লাসে যখন ফিফথ ইয়ারে যাব তখন অনেক বেশি ডিটেলস পড়াশোনা করব। এবং লাইফস্টাইল মডিফিকেশন ডায়াবেটিক পেশেন্টের ট্রিটমেন্টে অন্যতম একটা হাতিয়ার। তো লাইফস্টাইল মডিফিকেশন ছাড়াও যখন আমাদের দেশে যখন আমরা পেশেন্ট পাই যারা আসলে ওইভাবে লাইফস্টাইল মডিফিকেশন করতে পারে না, বয়স্ক পেশেন্ট, তারা অনেক বেশি এক্সারসাইজ করতে পারে না, নিয়ম ফলো করে খাওয়া দাওয়া করতে পারে না, সেক্ষেত্রে আমাদেরকে অবভিয়াসলি ওরাল অ্যান্টিডায়াবেটিক এজেন্টের হেল্প নিতে হয়। তো ওরাল অ্যান্টিডায়াবেটিক এজেন্ট গুলো মূলত এক সময় বলা হতো ইনজেক্টেবল ইনসুলিন একটা গ্রুপ, এবং অন্য গ্রুপটা হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা অনলি ট্যাবলেট যেটা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। কিন্তু বর্তমান সময়ে এই ধারণাটা কিছুটা পরিবর্তন হয়ে আসছে, কারণ হচ্ছে এখন ওরাল হাইপোগ্লাইসেমিক যে ড্রাগ গুলো ছিল তার নিউ জেনারেশন ড্রাগ গুলোর মধ্যে একটা দুইটা ড্রাগ ইনজেক্টেবল চলে আসছে। সো এখন আর আমরা ইনসুলিনকে এককভাবে শুধু অনলি ইনজেক্টেবল ফর ডায়াবেটিস মেলিটাস বলতে পারবো না। এখন নিউ জেনারেশন ড্রাগ আছে ইনজেক্টেবল যারা ইনসুলিন ছাড়াও কাজ করে, এবং এরা আদার্স গ্রুপের মধ্যে পড়বে। তো আমরা এগুলো নিয়ে ডিটেলস আজকে আলোচনা করব। তো আমরা ট্রেডিশনাল যে সমস্ত অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট ছিল তার মূল ক্লাসিফিকেশনে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখাতে যাচ্ছি যে ট্রেডিশনাল যে ড্রাগ গুলো ছিল তার মধ্যে আমাদের কিছু ট্যাবলেট ছিল, কিছু ওরাল ড্রাগ ছিল যেগুলো ইনসুলিনের সিক্রেশনকে বাড়াবে, এটা হচ্ছে যে এক নাম্বার চয়েস অফ ড্রাগ, এবং সবচেয়ে আগে এটা আবিষ্কার করা হয়েছে, এবং বহু বছর ধরে এই ড্রাগটা এখনো প্রচলিত আছে। কারণ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে আমরা জানি যে আমাদের কিছু বিটা সেল নষ্ট হয়, কিছু পরিমাণে বিটা সেল আমাদের নষ্ট হয়, কিন্তু সব বিটা সেল নষ্ট হয় না। ঠিক আছে? তো কিছু বিটা সেল আমাদের নষ্ট হয়, কিছু ভালো থাকে। যেই বিটা সেল গুলো আমাদের ভালো আছে তারা অল্প অল্প পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারছে। এই ইনসুলিন তৈরি করতে পারাটাকে, এই অল্প পরিমাণ ইনসুলিনটাকে আমরা বুস্ট আপ করব, বুস্ট আপ করে আমরা ইনসুলিন সিক্রেশনটাকে বাড়াবো, এমন ড্রাগ দিব যারা অল্প পরিমাণ বিটা সেল থেকে একটু বেশি পরিমাণে ইনসুলিন প্রেসার দিয়ে, তার উপর প্রেসারাইজ করে একটু বেশি পরিমাণে ইনসুলিন সিক্রেশন বাড়াবে। এবং এই ড্রাগগুলোকে আমরা বলবো সিক্রেটোকক্স, ইনসুলিন সিক্রেটোকক্স। আমার বিটা সেল আছে, কিছু বিটা সেল নষ্ট হয়েছে, কিছু বিটা সেল ভালো আছে। যেই বিটা সেলগুলো আমার ভালো আছে, এই ভালো বিটা সেলগুলোকে একটু প্রেসারাইজ করে ট্যাবলেটের মাধ্যমে আমরা তাকে একটু মেকানিজম দিয়ে তার মধ্য থেকে ইনসুলিন সিক্রেশনের পরিমাণটা বাড়িয়ে দিব, যাতে যে সময় অল্প পরিমাণ বিটা সেলও একটু বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে। এবং এই গ্রুপের ড্রাগগুলোকে আমরা বলবো ইনসুলিন সিক্রেটোকক্স। তারপরে আমাদের খুব জনপ্রিয় ড্রাগ হচ্ছে যে ইনসুলিন সেন্সিটাইজার গ্রুপ। ঠিক আছে? ইনসুলিন সেন্সিটাইজার, আমরা জানি যে আমরা যখন ইনসুলিন ব্যবহার করতে গিয়েছিলাম তখন অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আমরা বারবার বলেছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, অনেকদিন ব্যবহার করার পর ইনসুলিনের সেন্সিটিভিটি কমে আসে। ঠিক আছে? তখন এই ইনসুলিন তার রিসেপ্টরের প্রতি যে সেন্সিটিভিটি, ইনসুলিন ঠিক আছে, ইনসুলিনে কোনো সমস্যা নেই,
রিসেপ্টরও আছে আমার বডিতে, রিসেপ্টরও কোনো সমস্যা নেই, কিন্তু দীর্ঘদিন ধরে বাইরে থেকে ইনসুলিন ব্যবহার করতে করতে এবং ডায়াবেটিক কন্ডিশনের কারণে পেশেন্টের এই বাইরে থেকে দেওয়া ইনসুলিনটা তার রিসেপ্টরের প্রতি সেন্সিটিভ না, রিসেপ্টরটাকে স্টিমুলেট করতে পারতেছে না। তো আমরা এমন কিছু ড্রাগ দিব যাতে ইনসুলিন যেটা আমরা দিচ্ছি আমাদের বডিতে তৈরি হচ্ছে অথবা বাইরে থেকে দিচ্ছি, ওই ইনসুলিনটা রিসেপ্টরের প্রতি সেন্সিটাইজ হয় এবং ওই রিসেপ্টরের মাধ্যমে সে তার মেকানিজম গুলো ভালোভাবে করতে পারে, গ্লুকোজ আপটেক করার যে মেকানিজমটা আছে সেটা সে প্রপারলি করতে পারে। আর এছাড়া আমাদের কিছু ড্রাগ আছে যেটা আমার জিআই ট্র্যাক্ট থেকে, আমার খাদ্যনালী থেকে আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি এই মেটাবলিজমটাকে অল্টার করার মাধ্যমে গ্লুকোজকে অ্যাবজর্ব হতে দিবে না। এটা হচ্ছে 3 নাম্বার ক্যাটাগরির ড্রাগ। আর 4 নাম্বার ক্যাটাগরিতে আমরা কিছু আদার্স ড্রাগ আছে এবং কিছু নিউ জেনারেশন ড্রাগ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে অন্যতম নাম হচ্ছে ইনক্রিটিন গ্রুপের ড্রাগ, ইনক্রিটিন মিমিক্স। এটা আমরা শেষে দেখবো এবং এটা একটু ভালো করে পড়বো, কারণ এখনকার সময় এটা দিয়ে ট্রিটমেন্টটা অনেক বেশি চেঞ্জ হয়ে আসছে এটি ডায়াবেটিসের ট্রিটমেন্ট মডালিটিতে। তো আমরা চলে যাই আমাদের ওল্ড জেনারেশন যে ড্রাগ ছিল ক্লাসিফিকেশনে, সালফোনাইল ইউরিয়াস খুবই জনপ্রিয় ড্রাগ, যারা ইনসুলিন সিক্রেটোকক্স এর মধ্যে পড়ে। ঠিক আছে, সবার প্রথমে আমরা বলছি যে ইনসুলিন সিক্রেশন বাড়াবো আমরা, প্যানক্রিয়াটিক বিটা সেল নষ্ট হয়েছে 50% নষ্ট হয়েছে, 50% ভালো আছে, যতটুকু ভালো আছে অতটুকু থেকে আমরা একটু বেশি পরিমাণ ওই ওই অল্প কয়টা বিটা সেলকে প্রেসার দিয়ে, অল্প পরিমাণ বিটা সেলকে প্রেসার দিয়ে বেশি কাজ করাবো, অল্প মানুষকে দিয়ে বেশি কাজ করাবো। এগুলো হচ্ছে ইনসুলিন সিক্রেটোকক্স। এর মধ্যে সালফোনাইল ইউরিয়াস আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট, অনেক আগে থেকে চলে আসছে। তারপরে মেগলিটিনিড, ট্রাপাগ্লিনিড, নিটাগ্লিনিড এগুলো এখন একটু কম ইউজ হয়, সালফোনাইল ইউরিয়াসটাই বেশি ইউজ হয়, ওদের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। এছাড়া আমাদের ক্লাসিফিকেশনে আরো আছে ইনসুলিন সেন্সিটাইজার, যেটা বললাম যে ইনসুলিনের রিসেপ্টরের প্রতি সেন্সিটিভিটি বাড়াবে। ইনসুলিনের রিসেপ্টরের প্রতি সেন্সিটিভিটি বাড়াবে এমন ড্রাগ হচ্ছে মেটফরমিন, খুবই জনপ্রিয় ড্রাগ। মেটফরমিন এক নামে সবাই চিনে, প্রচুর পরিমাণে ক্লিনিক্যাল প্র্যাকটিসে ব্যবহার করা হয় এবং খুব ইম্পর্টেন্ট আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুবই ইম্পর্টেন্ট এটা। থায়াজিনিডিলিডিয়ান্স এরাও ইনসুলিন সেন্সিটাইজার, মেটফরমিন লাইক অ্যাকশন আছে তাদের, কিন্তু কিছু অ্যাডভার্স ইফেক্টের কারণে থায়াজিনিডিলিডিয়ান্স এখন কম ব্যবহার করা হয়। সো আমরা দেখছি যে যে অ্যাডভার্স ইফেক্ট ইনসুলিন সিক্রেটোকক্স, ইনসুলিন সেন্সিটাইজারের মেটফরমিন ছাড়া আদার্স ড্রাগ গুলো, ওদের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। যখনই এই অ্যাডভার্স ইফেক্ট গুলো আস্তে আস্তে সামনে আসলো, আমরা সরাসরি ইনজেক্টেবল ইনসুলিনে চলে যেতে হচ্ছে, ওরালি দিয়ে আমরা কন্ট্রোল করতে পারছি না পেশেন্টকে। তো তখন অল্টারনেট ড্রাগ হিসেবে নিউ জেনারেশন কিছু ড্রাগ আসলো, এবং এই নিউ জেনারেশন ড্রাগের মধ্যে ইনক্রিটিন মিমিক্স, একটা গার্ড হরমোন, জিআই ট্র্যাক্ট থেকে রিলিজ হয় এক ধরনের হরমোন ইনক্রিটিন, এবং এই খুব ইম্পর্টেন্ট আকারে ড্রাগ আকারে সামনে চলে আসলো এবং খুব ভালো রেসপন্স করতে থাকলো। এদেরকে ইনসুলিন স্পেয়ারিং এজেন্টও আমরা বলতে পারি। তাদের কাজ করার জন্য ওই ট্রেডিশনাল ইনসুলিন সিক্রেশন করা, ইনসুলিন সেন্সিটাইজেশন করা ওর দরকার হয় না, ওরা একটু অন্য মেকানিজমে কাজ করে। তো এই জিনিসগুলো আমরা ইম্পর্টেন্টলি পড়বো। তাহলে আন্ডার গ্রাজুয়েটে আমাদের যখন আমরা পরীক্ষা দিব এমবিবিএস লেভেলে, আমাদের সালফোনাইল ইউরিয়াস থেকে কোশ্চেন আসবে, আমাদের মেটফরমিন থেকে কোশ্চেন আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। বাকিগুলো যে অ্যাডভার্স ইফেক্টের কারণে ব্যবহার করা হয় না, কম ব্যবহার করা হয়, সেটা আমাদের জানতে হবে, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমাদের ইনক্রিটিন বা নিউ জেনারেশন ড্রাগ গুলো থেকে ভাইবাতে ভালো মার্কসের জন্য টিচাররা অনেক বেশি কোশ্চেন করে থাকে, এবং এগুলো পারলে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে প্রফেশনাল এক্সামিনেশনে ভালো মার্কস পাওয়া যায়। তো এই জিনিসের উপর দৃষ্টিপাত করে আমরা আমাদের আজকের চ্যাপ্টারটা সাজাবো। তো আমরা এখন চলে যাই সালফোনাইল ইউরিয়াজে। সবার প্রথম জেনারেশনের ড্রাগ সালফোনাইল ইউরিয়াজ, খুবই জনপ্রিয় ড্রাগ। এটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ক্লাসিফিকেশন আছে। এটা রিটেনের কোশ্চেন, সবাই ক্লাসিফিকেশনটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে, রিটেনে এটা আসে, এবং নামগুলো একটু জানতে হবে, ভাইবা টেবিলে এটা জিজ্ঞেস করা হয়, এখানে বোঝানোর কিছু নাই সালফোনাইল ইউরিয়াজের জেনারেশন গুলো। তো আর জেনারেশন যখন আমরা পড়বো, তখন নিউয়ার জেনারেশন বা লেটেস্ট জেনারেশন অবভিয়াসলি ভালো, ওল্ডার চাইতে বেশ ভালো কাজ করে। থার্ড জেনারেশনটা ভালো হবে অবশ্যই সেকেন্ড জেনারেশনের চাইতে, সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশনের চাইতে। এখানে কিছু অ্যাডভান্টেজ দেওয়া আছে। থার্ড জেনারেশনটা একটু বেশি লম্বা সময় ধরে কাজ করে এবং তারা হাইপোগ্লাইসেমিক ইফেক্টটা একটু কম করে। এবং এই সালফোনাইল ইউরিয়াস ড্রাগ দেওয়ার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ট্যাবলেটটা যখন আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করব, অবশ্যই পেশেন্টকে বলে দিতে হবে আপনি রুটি বা ভাত খাওয়ার আগ মুহূর্তে খাবেন, 5 মিনিট আগে খাবেন, এবং খাওয়ার পরে অবশ্যই ওই বেলার মিলটা বা ওই খাবারটা আপনি অবশ্যই খাবেন, ভুলে গেলে চলবে না। যদি ভুলে যায়, পেশেন্টের হঠাৎ করে এই সালফোনাইল ইউরিয়াস দিয়ে অনেক বেশি ইনসুলিন সিক্রেশন করাবে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে, ওই ইনসুলিনটা এসে পেশেন্টকে হাইপোগ্লাইসেমিক অ্যাটাক করে দিতে পারে। তো এই হাইপোগ্লাইসেমিক অ্যাটাকের কথা মাথায় চিন্তা রেখে আমাদের সালফোনাইল ইউরিয়াজের ড্রাগগুলো চুজ করতে হবে।
অবভিয়াসলি ফার্স্ট জেনারেশনের চাইতে সেকেন্ড জেনারেশনের কিছু বেনিফিট বেশি পাওয়া যায়, সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশনের কিছু বেনিফিট বেশি পাওয়া যায়। এটা রিটেনের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা জেনারেশন ওয়াইজ নামগুলো একটু জেনে রাখবো, তাহলেই আমাদের হবে। সো সালফোনাইল ইউরেজ আমরা যে ড্রাগগুলো আমরা চিন্তা করছি, এই সালফোনাইল ইউরেজ ড্রাগগুলোর মধ্যে হ্যাঁ আমরা মেকানিজমে যদি যাই তাহলে এটা কি করে আমরা সেটা একটু দেখি। যে ইনসুলিন রিলিজ ফ্রম প্যানক্রিয়াটিক বিটা সেল, তারা প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ করে। তাহলে এক নাম্বার শর্ত, যদি সালফোনাইল ইউরেজ ড্রাগ দিতে হয় আমাদেরকে কনফার্ম হতে হবে পেশেন্টের প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল কিছু পরিমাণে আছে, অ্যাট লিস্ট 30% বিটা সেল অ্যাক্টিভ আছে। তার 100% বিটা সেল আমার দরকার নাই, তার ডায়াবেটিস হয়েছে মানে কিছু পরিমাণ বিটা সেল তার নষ্ট হয়েছে। তো তার যেহেতু কিছু পরিমাণ বিটা সেল নষ্ট হয়েছে, তার মিনিমাম 30% বিটা সেল যদি তার না থাকে, ভালো অ্যাক্টিভ না থাকে, তাহলে আমরা এই 30 জনকে দিয়ে 100 জনের কাজ করাবো, এটা অনেক টাফ। ঠিক আছে, 30 জনের কম হয়ে গেলে আমরা আর এটাকে প্রেসারাইজ করে ইনসুলিন পরিমাণ মতো সিক্রেশন করতে পারবো না। যদি 40% হয়, 50% বিটা সেল অ্যাক্টিভ থাকে, 70% অ্যাক্টিভ থাকে, তাহলে এই বাকি যেগুলো নষ্ট হয়েছে হয়েছে, কিন্তু যে বিটা সেল গুলো ভালো আছে তাদের থেকে আমরা একটু বেশি পরিমাণে ইনসুলিন সিক্রেশন করাতে পারবো। তো ইনক্রিজ ইনসুলিন রেসপন্স টু ওরাল গ্লুকোজ চ্যালেঞ্জ, আমরা এই কথাগুলোতে চলছি। মেইনলি হচ্ছে যে আমরা মেকানিজমটা একটু দেখি যে কিভাবে সালফোনাইল ইউরেজ আমাদের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ করতেছে। এটার মেকানিজমটা অনেকটা আমরা যে পড়েছিলাম যে গ্লুকোজ ঢুকে গ্লুকোজ এটিপি প্রডিউস করে, ওই এটিপিটা পটাশিয়াম চ্যানেলকে ব্লক করার মাধ্যমে ডিপোলারাইজেশন করে এবং ইনসুলিন রিলিজ করে। ওই মেকানিজমের সাথে একেবারেই রিলেটেড, একেবারেই সম্পর্কযুক্ত। প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে নর্মাল প্রসেসে আমি খাওয়ার পর গ্লুকোজ ঢোকার পর যেভাবে ইনসুলিন রিলিজ হয়, ওই মেকানিজমের সাথে অনেকটাই সম্পর্কযুক্ত। যখন নর্মালি আমি গ্লুকোজ খাবো, আমার গ্লুকোজটা প্যানক্রিয়াটিক বিটা সেলে ইন্ডিপেন্ডেন্ট প্রসেসে নিজে নিজেই ঢুকে যাবে, ঢুকে গিয়ে সে এটিপি প্রডিউস করবে। এটিপি প্রডিউস করার পর ওই এটিপিটা পটাশিয়াম চ্যানেলকে বন্ধ করে দিবে, এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে বন্ধ করে দিবে। আর সালফোনাইল ইউরেজ যখন আমরা বাইরে থেকে দিব, ড্রাগ হিসেবে দিব, এই সালফোনাইল ইউরেজ ড্রাগটা সরাসরি প্যানক্রিয়াটিক বিটা সেলের এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে করে দিবে, ক্লোজ করে দিবে। যখনই এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে ক্লোজ করে দিবে, পটাশিয়াম বিটা সেলের ভেতর থেকে বাইরে বের হতে পারবে না। যখন পটাশিয়াম বিটা সেলের ভেতর থেকে বাইরে ইফ্লাক্স হতে পারবে না, তখন সেলের মধ্যে পজিটিভিটি বাড়তে থাকবে, প্লাস পটাশিয়াম প্লাস পজিটিভিটি বাড়তে থাকবে। যখনই একটা বিটা সেলের ভেতরে পজিটিভিটি বাড়তে থাকবে, তখন মেমব্রেন ডিপোলারাইজেশন হবে, একটা অ্যাকশন পটেনশিয়াল হবে, মেমব্রেন ডিপোলারাইজেশন হবে। পজিটিভিটি বাড়ার কারণে আমরা জানি যে মাইনাস থেকে প্লাসের দিকে গেলে ডিপোলারাইজেশন হয়। এই ডিপোলারাইজেশনের রেসপন্সে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, বিটা সেলের মধ্যে সেল মেমব্রেনে থাকা ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে। সেই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল যখন ওপেন হয়ে যাবে, ক্যালসিয়াম সেলের ভেতরে ঢুকবে, প্যানক্রিয়াটিক বিটা সেলের ভেতরে ঢুকবে, এবং এই ক্যালসিয়ামের রেসপন্সে স্টোর ফর্মে থাকা ইনসুলিন, যেগুলো স্টোর অবস্থায় ছিল, এই ইনসুলিন গুলোকে সে রিলিজ করে দিবে এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে। এবং এই পুরো ঘটনাটা প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে ঘটতেছে। সো সালফোনাইল ইউরেজের মেকানিজম হচ্ছে সে প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে ব্লক করবে, এর ফলে পটাশিয়াম বের হতে পারবে না, পটাশিয়াম জমতে থাকবে সেলের মধ্যে, ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশন হওয়ার ফলে আমাদের ক্যালসিয়াম ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে প্যানক্রিয়াটিক বিটা সেলের। যখনই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, তখন ক্যালসিয়াম সেলের ভেতরে ঢুকবে এবং সেলের মধ্যে থাকা গ্র্যানিউলস এর মধ্যে যে সমস্ত ইনসুলিন আছে, এই ইনসুলিন গুলোকে এক্সোসাইটোসিসের মাধ্যমে বাইরে বের করে দিবে। তো এভাবে এভাবে আমাদের সালফোনাইল ইউরেজ ড্রাগগুলো কাজ করে, এটা আমরা দেখলাম। তো মেকানিজমটা আমরা দেখে নিলাম, এখন আমরা দেখি অ্যাডভার্স ইফেক্ট কি আছে। তো আমরা যদি দেখি ওল্ড জেনারেশন ড্রাগ মানে হচ্ছে সবার আগে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবে সালফোনাইল ইউরেজ এসেছে, তার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। হাইপোগ্লাইসেমিয়া তার সবচেয়ে বেশি অ্যাডভার্স ইফেক্ট। তো যাকে আমরা সালফোনাইল ইউরেজ দিব, তাকে পেশেন্টকে বলে দিতে হবে আপনি খাওয়ার আগে, খাওয়ার 5 মিনিট আগে আপনি ওষুধটা খাবেন, ওষুধটা খেয়ে আপনি নাস্তা করে নেবেন অথবা ভাত খেয়ে নেবেন, এবং না খেলে আপনার হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হবে।
সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা অ্যাপেটাইট স্টিমুলেন্ট করে, হাইপার সেন্সিটিভিটি করে, ড্রাগ ইন্টারাকশন করে, ডাইসালফারিয়াম লাইক অ্যাকশন, মানে হচ্ছে সালফার কন্টেনিং ড্রাগ যতগুলো আছে এই সালফারের রিঅ্যাকশনে এক ধরনের ডাইসালফারিয়াম লাইক অ্যাকশন হতে পারে। আদার সালফার কন্টেনিং ড্রাগও একই রিঅ্যাকশন করতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট। আর হচ্ছে যে রিয়ারলি, খুব কম, গ্রানুলোসাইটোসিস হয়, হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। আর এই ড্রাগ অবশ্যই প্লাসেন্টা ক্রস করে, এই জন্য প্রেগনেন্ট মায়েদের থেকে, ডায়াবেটিক মায়েদেরকে আমরা কখনোই ওরাল ড্রাগ দিব না, আমরা সবসময় প্রেগনেন্ট মায়েদেরকে ইনজেক্টেবল ইনসুলিন দিয়ে ট্রিট করব। ওরাল ড্রাগ টার্টোজেনেসিস করবে, প্লাসেন্টা ক্রস করে এবং বাচ্চার ক্ষতি করবে, এই জন্য আমরা দিতে পারবো না। তো আমরা যদি ইউজ দেখি, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে যখন টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে যখন ইনসুলিন খুব বেশি একটা দরকার নেই, ওরালি আমরা দিয়ে যদি প্রথম দিকে যদি দেখি যে তার বিটা সিলেক্টিভ আছে, যদি বিটা সিলেক্টিভ থাকে আর মোর দেন 30% বিটা সিলেক্টিভ থাকে, অবভিয়াসলি আমরা সালফোনালিয়াবিস দিতে পারবো। আর হচ্ছে মেটফরমিনের সাথে অবভিয়াসলি কম্বিনেশন ফর্মে দেওয়া হয় ডায়াবেটিক পেশেন্ট, সাধারণত একটা দুইটা তিনটা ড্রাগও একসাথে পেয়ে থাকে, তো কম্বিনেশন ফর্মে আদার্স ড্রাগের সাথে অবশ্যই দেওয়া যাবে। কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে আছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসে আমরা দিব না, প্রেগন্যান্সিতে দিতে পারবো না, হেপাটিক রেনাল ইনসাফিসিয়েন্সি থাকলে দিতে পারবো না, এবং সালফার অ্যালার্জি থাকলে দিতে পারবো না। তো দিস আর দা মুখস্থ করার বিষয়, একটু কষ্ট করে দেখে নিলেই হবে। এখন আসি আমরা যে সালফোনালিয়াস ছাড়া আরো একটা গ্রুপের ড্রাগ আছে, মানে হচ্ছে যে এখন কম ব্যবহৃত হয় বা মার্কেটে পাওয়া যায় না বা সারা লিখেন না, তার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, কিন্তু নাম আমাদের জেনে রাখতে হবে। রাপাগ্লিনিড, নেটাগ্লিনিড, এই দুই ধরনের ড্রাগ আছে যেটা সালফোনালিয়াস না, কিন্তু ইনসুলিন সিক্রেশন বাড়ায়, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন বাড়ায়, কিন্তু তাদের কিছু অ্যাডভার্স ইফেক্টের কারণে এখন আর এগুলো ব্যবহার করা হয় না। তারপরে আমরা আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ওয়াইড ভ্যারাইটি ইউজ করা হয় এবং প্রচুর বহুল জনপ্রিয় ড্রাগ হচ্ছে মেটফরমিন। মেটফরমিন ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ করে এবং এজন্য ডায়াবেটিক পেশেন্টের জন্য এটা ম্যাজিক ড্রাগ বলা যায়, যে মেটফরমিন দিয়ে অনেক পেশেন্ট বেশ ভালো আছে, তারা রেগুলার ইউজ করতেছে। ইভেন ওরাল ড্রাগ থেকে আমরা যখন ইনসুলিনের সুইচ ওভার করে যাই, তখনও ইনসুলিনের পাশাপাশি আমরা মেটফরমিন ড্রাগ হিসেবে ব্যবহার করি, কারণ হচ্ছে এটা হচ্ছে ইনসুলিন ইনসুলিনের তার রিসেপ্টরের প্রতি সেন্সিটিভিটি বাড়ায়, এর ফলে ইনসুলিন রিসেপ্টরের সাথে ভালোভাবে বাইন্ড করে এবং বেশি বেশি কাজ করে। তো মেটফরমিন এখানে খুব ইম্পর্টেন্ট, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে আমরা ইউজ করি। এবং এরা কিন্তু ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ না, এদের একটা ট্রেডিশনাল স্যাররা, যারা সিনিয়র স্যাররা আছেন, ওনারা এই নামটা শুনতে পছন্দ করেন ভাইবা বোর্ডে প্রায়, ইউগ্লাইসেমিক এজেন্ট। সালফোনালিউরিয়াস ওরা ছিল হচ্ছে যে হাইপোগ্লাইসেমিক এজেন্ট, দিলে ইনসুলিন রিলিজ হয়, ইনসুলিন গিয়ে ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, বেশি কমায় দিতে পারে, হাইপোগ্লাইসেমিয়াও করতে পারে। বাট মেটফরমিন হাইপোগ্লাইসেমিয়া করে না। তো মেটফরমিনকে আমরা বলতে পারি দিস আর দ্য ইউগ্লাইসেমিক এজেন্ট, তারা ব্লাড গ্লুকোজ লেভেলকে নর্মাল লেভেলে রাখে, হাইপোগ্লাইসেমিয়া করে না। তো মেটফরমিন যেমন সালফোনালিউরিয়াস দেওয়ার সময় আমরা বলছিলাম যে এটা খেলে ভাত খেতে হবে, ভাত না খেলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, ওই যে একটা খারাপ ইফেক্ট ছিল তার হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হওয়ার, সেই জিনিসটা মেটফরমিনে হয় না। তো মেটফরমিন খুবই ইম্পর্টেন্ট এবং ইনভেরিয়েবলি মেটফরমিনটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় আমাদের ওয়ার্ল্ড ওয়াইড। মেটফরমিনের মেকানিজমটা একটু কমপ্লেক্স মেকানিজম, তারা শুধু একটা মেকানিজমে কাজ করে না, তারা অনেকগুলো মেকানিজমে বিভিন্নভাবে কাজ করে। তারা যখনই আমাদের সেলের মধ্যে বডিতে যায়, তারা বডিতে বিভিন্ন এনজাইমকে সে অ্যাক্টিভেট করে, ঠিক আছে, মাল্টিপল টাইপ অফ কাজ করে। সো তিনটা চারটা পয়েন্ট অবশ্যই, এটা যখন ভাইবার জিজ্ঞেস করা হবে বা রিটেনে আসবে, তিন চারটা পয়েন্ট আমাদের মেকানিজমে লিখতে হবে, অত ডিটেলসে লিখতে হবে না, এই যে আমরা যেভাবে অল্প করে এক লাইন করে বলে দিচ্ছি, এভাবে বললেই। দে অ্যাক্টিভেট এএমপি কাইনেজ। এএমপি কাইনেজ এটা সেলের মধ্যে এক ধরনের এনজাইম আছে, এদেরকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে, অ্যাক্টিভেট করে। এছাড়া রিসেপ্টরের সেন্সিটিভিটি বাড়ায়, ইনসুলিন রিসেপ্টরের তার ইনসুলিনের প্রতি সেন্সিটিভিটি বাড়ায়, গ্লুকোজ আপটেক ইনক্রিজ করে, গ্লুকোজ আপটেক বাড়ায় সে, ইনক্রিজ ইউটিলাইজেশন ইন স্কেলেটাল মাসল, স্কেলেটাল মাসলে গ্লুকোজের ব্যবহার বাড়ায়। জিআই ট্র্যাক্ট থেকে ভাত খাওয়ার পর বা গ্লুকোজ খাবার খাওয়ার পর গ্লুকোজের যে গ্যাস্ট্রিক এমপ্টিং আছে, গ্যাস্ট্রিক এমপ্টিংটাকে সে স্লো ডাউন করে দেয়। ইনহিবিট গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস কি ইনহিবিট করে।
এর এনজাইমকে ইনহিবিট করার মাধ্যমে। সে প্রতিটা কাজই করতেছে, যত এনজাইম আছে, জেনেটিক জিন থেকে এনজাইম তৈরি হয়, জেনেটিক আমাদের যে কোনো সেলের যে জেনেটিক্স আছে ওই জেনেটিক্সে আমাদের গ্লুকোজ মেটাবলাইজিং এনজাইমের জন্য জিন কোড করা আছে, প্রোটিন মেটাবলিজমের জন্য জিন কোড করা আছে, কোন জিন অ্যাক্টিভেট হলে আমাদের গ্লুকোজ মেটাবলাইজিং এনজাইম গুলো তৈরি হবে, কোন জিনটা অ্যাক্টিভেট হলে আমাদের প্রোটিন মেটাবলাইজিং এনজাইম অ্যাক্টিভেট হবে। তো ওই জিন জেনেটিক মেকানিজমে যে আমাদের এনজাইমকে অ্যাক্টিভেট করা ওই লেভেলে সে কাজ করে। তো অত ডিটেলস আমরা যাবো না, জাস্ট পয়েন্ট আকারে জিনিসগুলো একটু মাথায় রাখবো। ইনহিবিট গ্লুকোনিওজেনেসিস, কনভার্ট গ্লুকোজ টু ল্যাকটিক অ্যাসিড, গ্লুকোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, আর হচ্ছে যে হাইপারলিপিডেমিয়া, ডিক্রিজ এলডিএল লেভেল, ভিএলডিএল লেভেল এবং ট্রাইগ্লিসারাইড লেভেলকে সে ব্লাড লিপিড প্রোফাইলের উপরও তার ভালো কাজ আছে। তো দিস মেকানিজমস আর ইম্পর্টেন্ট, কারণ ভাইবার সময় আমাদেরকে এই মেকানিজম গুলোই বলতে হবে যখন মেটফরমিনের মেকানিজম ইনভেরিয়েবল করা হয় এবং রিটেনও ইনভেরিয়েবল, যে তারা প্রোটিন কাইনেজ হরমোন এনজাইমের অ্যাক্টিভিটি কম বাড়ায় দেয় বা কমায় দেওয়ার মাধ্যমে কাজ করে। তারা এএমপি কাইনেজকে অ্যাক্টিভেট করে, ইনসুলিন রিসেপ্টরের প্রতি তার সেন্সিটিভিটি বাড়ানোর মাধ্যমে কাজ করে, স্কেলেটাল মাসলের মধ্যে গ্লুকোজ আপটেক বাড়ায়, জিআইটির যেই গ্লুকোজ জিআইটির যেই খাবারের যেই পেরিস্টালটিক মুভমেন্ট স্লো ডাউন করার মাধ্যমে অ্যাবজর্পশন স্লো ডাউন করে দেয়, গ্লুকোনিওজেনেসিসের এনজাইম গুলোকে ইনহিবিট করে, তো এবং গ্লুকোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন আমরা আসি মেটফরমিনের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে যেটা খুবই খারাপ, মাথায় রাখতে হবে আমাদের। মেটফরমিন যেহেতু আমরা ইনভেরিয়েবলি দিচ্ছি, তো তারা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার চান্স থাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং স্যাররা ভাইবা বোর্ডে এটা খুব বেশি শুনতে চায়। তো আমাদের এটা জানতে হবে যে রেনাল ইম্পেয়ারমেন্ট করার মাধ্যমে ল্যাকটিক অ্যাসিডোসিস করে, এরা ল্যাকটিক অ্যাসিডোসিস করে। তো আর আদার্স অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আছে জিআই আপসেট করা, ইম্পেয়ার্ড হেপাটিক মেটাবলিজম, তারপরে হচ্ছে মেটফরমিন ডিক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ ভিটামিন বি12, এই সমস্ত অ্যাডভার্স ইফেক্ট করে। তবে ল্যাকটিক অ্যাসিডোসিসের অ্যাডভার্স ইফেক্টটা আমাদের মাথায় রাখতে হবে যে এই সমস্যাটা করলে এটা একটু খারাপ কন্ডিশন, সো এই জিনিসটা মাথায় রেখে আমাদের ওষুধ দিতে হবে। আর হচ্ছে যে আমরা কিছু কন্ডিশনে আমরা মেটফরমিন দিতে পারবো না, যেমন ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাসিডোসিস, টিস্যু হাইপোক্সিয়া, ডিহাইড্রেশন, কিছু কন্ডিশনে আমরা দিতে পারি না। আর কিডনি ক্রিয়েটিনিন কন্ডিশন, যদি 1.5 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয় বা ফিমেলের 1.4 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কশাসলি খুব চিন্তা ভাবনা করে, সিকেডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের অনেক কশাসলি ডোজ কমায় এটা ব্যবহার করতে হবে। তো আমরা যদি রিটেনের কোশ্চেন হিসেবে কিছু ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন অ্যাডভার্স ইফেক্ট দেখি, এখানে আছে, তোমরা দেখে নিতে পারো। যে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে ইউজ করা যায়, তারপরে হচ্ছে যে রিফ্র্যাক্টরি ওবেস টাইপ ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোমে আমরা ইউজ করব, যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় কোনো পেশেন্টের, ইনসুলিন সেনসিটিভিটি বাড়ানোর জন্য ব্যবহার করব। এবং ইনসুলিন স্পেয়ারিং এজেন্ট, অনেক সময় শুধুমাত্র মেটফরমিন, অল্প পরিমাণ ডায়াবেটিস শুধুমাত্র মেটফরমিন দিচ্ছে, অনেক পেশেন্ট আছে যে সে তার মেটাবলিজম ভালো হচ্ছে এবং তার ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোলে আছে, তার আর আদার্স কোনো ড্রাগের প্রয়োজন হচ্ছে না। তো এটা অনেক ক্ষেত্রে ইনসুলিন স্পেয়ারিং এজেন্ট হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। আদার্স ড্রাগের দরকার হচ্ছে না, শুধুমাত্র ওরালি মেটফরমিন খাচ্ছেন এবং পেশেন্টের মেটাবলিজম, গ্লুকোজ মেটাবলিজম এই লেভেলে থাকে যে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা বেশ ভালো মেনটেন হচ্ছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাডভান্টেজ হচ্ছে যে হাইপোগ্লাইসেমিক এজেন্ট, এটা হাইপোগ্লাইসেমিয়া করে না যেহেতু ইউগ্লাইসেমিক এজেন্ট, এবং ওয়েট নিউট্রাল, ওজন বাড়া কমার উপর তেমন কোনো ইয়ে নেই, ঠিক আছে। তাহলে আমরা যে ওবেস পেশেন্টদের দেওয়া যাবে না এই ধরনের কোনো টেনশন আমাদের করতে হবে না মেটফরমিন যখন আমরা দিব, বাট সালফোনাইল ইউরেজ দেওয়ার ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে। মেটফরমিনের তো আমরা ইম্পর্টেন্ট দুইটা জিনিস দেখে ফেললাম, যে সালফোনাইল ইউরেজ আর মেটফরমিন, এই দুইটা ড্রাগই সবচেয়ে বেশি লেখা হয় এবং সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এই দুইটা থেকে মেকানিজম, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট অনেক বেশি রিটেনের কোশ্চেন আসে, বোর্ডে কোশ্চেন আসে, ভাইভাতে এক্সটার্নালরা অনেক বেশি কোশ্চেন করে থাকেন এখান থেকে। তো আদার্স কি ড্রাগ আছে যেগুলো আমরা যাব, এগুলো একটু কম দেখবো আমরা। আমরা ইনক্রিটিন্সটা একটু ডিটেলস দেখবো, কারণ এখন ইনক্রিটিন্স নিয়ে অনেক কথা হচ্ছে। সিনিয়র মেডিসিনের কনসালটেন্টরা এবং ডায়াবেটোলজিস্টরা, এন্ডোক্রাইনোলজিস্টরা প্রচুর পরিমাণে ইনক্রিটিন্স লিখছে এবং এটা আমাদের সামনে যারা এমবিবিএস স্টুডেন্ট আছে পাস করার পর এটা তাদের খুবই দরকার হবে, ঠিক আছে। তো আমরা ইন শর্ট দেখে নেই যে আদার্স কিছু ইনসুলিন সেন্সিটাইজার ছিল, থায়াজোলিডিনিডিয়ন্স এই গ্রুপের ড্রাগ, বা গ্লিটাজোনস নামেও
পরিচিত ছিল, একসময় প্রচুর পরিমাণে ব্যবহৃত হইতো, মেটফরমিনের মতোই ব্যবহৃত হইতো প্রচুর পরিমাণে। বাট দেয়ার কিছু হেপাটোটক্সিসিটি আছে, তাদের কিছু অ্যাডভার্স ইফেক্ট করে, কার্সিনোজেনিক কিছু ইফেক্ট আছে, এই কারণে এখন আর এই ড্রাগগুলো আগের মতো ব্যবহার হচ্ছে না। পায়োগ্লিটাজোন, রোসিগ্লিটাজোন একসময় অনেক বেশি ব্যবহৃত হতো, আমাদের দেশে অনেক বেশি ব্যবহৃত হতো, কিন্তু এখন একটু কম ব্যবহৃত হয়। তাদের অ্যান্টি ডায়াবেটিক রোল মেকানিজমে আমি অত বেশি যাব না। তাদের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, আমি বলছি যে তারা মূলত ব্লাডার ক্যান্সার করার সাথে তাদের একটা ব্লাডার ক্যান্সারের সাথে তাদের একটা লিঙ্ক আপ পাওয়া গেছে। পায়োগ্লিটাজোন ইনক্রিজ দ্য রিস্ক অফ ব্লাডার ক্যান্সার। এই অ্যাডভার্স ইফেক্টের কারণে কিন্তু এটার ব্যবহার আগের চেয়ে এখন অনেক বেশি কমে গেছে, এবং অনেক সময় স্যাররা জানতে চায় যে এটা কি কি কার্সিনোমা করে, একটা কার্সিনোমার সাথে রিলেশন আছে পায়োগ্লিটাজোন এই গ্রুপের ড্রাগের, তখন আমরা বলবো যে ব্লাডার ক্যান্সারের সাথে এটার সম্পর্ক আছে। এছাড়া এরা ওয়েট গেইন করে, এলডিএল লেভেল বাড়ায়, আমরা জানি এলডিএল খারাপ, এইচডিএলটা ভালো, আমাদের এলডিএল লেভেল বাড়ায়, সো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের রিস্ক বেড়ে যায় যখন আমরা এটা ব্যবহার করব। ডিক্রিজ বোন এন্ড মিনারেল ডেনসিটি, অস্টিওপোরোসিস করে, ইনক্রিজ রিস্ক অফ বোন ফ্র্যাকচার করে, মেকুলার ইডিমা করে চোখে, ঠিক আছে, ক্যান্সারের রিস্ক বাড়ায়, টক্সিসিটি করে, CYP3A4 এনজাইমকে ইনহিবিট করে, হেপাটিক এনজাইমকে ইনহিবিট করে। তো এই এত সব অ্যাডভার্স ইফেক্টের কারণে আসলে এই গ্রুপের ড্রাগটা এখন খুব কম ব্যবহৃত হচ্ছে, বা এখন খুব বেশি একটা ব্যবহার হচ্ছে না। আমরা যদি ইনসুলিন সেন্সিটাইজার ব্যবহার করি, এই গ্রুপের ড্রাগটা ব্যবহার না করে আমরা মূলত মেটফরমিনটাই এখন বহুল প্রচলিত, মেটফরমিনটাই আমরা ব্যবহার করি। আর কেউ যদি মেকানিজম দেখতে চায়, এখানে অল্প করে মেকানিজম আছে, একটা কমপ্লেক্স মেকানিজম এই গ্লিটাজোনস গ্রুপের ড্রাগের। ওল্ড টিচাররা অনেক বেশি জিজ্ঞেস করতো, বাট নিউ জেনারেশনে আমরা ইনগ্রিডিয়েন্টস নিয়ে যেহেতু ডিটেলস কথা বলবো, গ্লিটাজোনস নিয়ে আর ডিটেলস কথা বলবো না। তারপরও ইন শর্ট, ইন কেস অফ কারো ইন্টারেস্ট আমরা বলে দিই, পারঅক্সিজোম প্রলিফারেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টর, PPAR গামা, এই রিসেপ্টরের উপর কাজ করে এই পায়োগ্লিটাজোন, রোসিগ্লিটাজোন গ্রুপের ড্রাগগুলো। বাইন্ড টু দ্য নিউক্লিয়ার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর PPAR গামা, এটার সাথে বাইন্ড করবে। বাইন্ড করে যে জিন ট্রান্সক্রিপশন আছে আমাদের বিভিন্ন মেটাবলিজমের জন্য, গ্লুকোজ মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজমের জন্য যে জিন ট্রান্সক্রিপশন আছে, এই ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং ওই জেনেটিক প্রসিডিউর গুলোকে কমায় দিবে। কমায় দিলে আমাদের মেটাবলিজমের জন্য রিকোয়ার্ড যে এনজাইম, এই এনজাইম গুলা ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে আসবে না, তখন আমাদের এখানে কিছু অল্টারেশন হবে, লিপিড মেটাবলিজমে অল্টারেশন হবে, গ্লুকোজ মেটাবলিজমে অল্টারেশন হবে। যেমন হচ্ছে যে এক্সাম্পল দিতে গেলে বলবো আমরা যে ইনক্রিজ ট্রান্সক্রিপশন অফ ইনসুলিন সেন্সিটিভ জিন, ইনসুলিন সেন্সিটিভ জিনের ট্রান্সক্রিপশন বাড়ায় দেয়। PPAR গামা ইনক্রিজ দ্য ট্রান্সক্রিপশন অফ ইনসুলিন সেন্সিটিভ জিনের সে ট্রান্সক্রিপশন বাড়ায় দেয়। এটা তার একটা পজিটিভ দিক, এভাবে সে কাজ করে। আর আরেকটা ইম্পর্টেন্ট জেনেটিক এক্সপ্রেশন বাড়ায়, সেটা হচ্ছে এডিপোনেকটিন। এডিপোনেকটিন এক ধরনের প্রোটিন হুইচ সেন্সিটাইজ দ্য টিস্যু ফর ইনসুলিন, যেটা টিস্যুর ইনসুলিনের প্রতি টিস্যুর সেন্সিটিভিটি বাড়ায়। এই এক ধরনের প্রোটিন হচ্ছে এডিপোনেকটিন, এটার জিন এক্সপ্রেশন বাড়ায় দেয়, জেনেটিক এক্সপ্রেশন বাড়ায় বা পরিমাণ বাড়ায়। জেনেটিক এক্সপ্রেশন বাড়ানো মানে হচ্ছে পরিমাণ বাড়ানো। তো এডিপোনেকটিনের পরিমাণ, জেনেটিক এক্সপ্রেশন বাড়ায়। আর ইনহিবিট রেজিস্টিন নামক একটা প্রোটিনের পরিমাণ সে বাড়ায়, which reduce the insulin resistance। এই রেজিস্টিনের কাজ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স কে রিডিউস করা। তো এই রেজিস্ট্যান্স প্রোটিনের পরিমাণ কমায়, এবং এই দুইটা কাজই করতেছে জেনেটিক এক্সপ্রেশন রেগুলেট করার মাধ্যমে, জিন এক্সপ্রেশন রেগুলেট করার মাধ্যমে। তো দিস কমপ্লেক্স মেকানিজম, কারো যদি ইন্টারেস্ট থাকে, আমাদের প্রফে এখন আর অত বেশি একটা আসে না, কেউ যদি মেকানিজমটা দেখতে চায় এখান থেকে দেখে নিতে পারে। বাট আমাদের মনে অ্যাডভার্স ইফেক্ট গুলো, যে এই অ্যাডভার্স ইফেক্টের কারণে এই মুহূর্তে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের রিস্ক বাড়ায়, ব্লাডার ক্যান্সারের রিস্ক বাড়ায়, এলডিএল এর লেভেল বাড়ায়, বোন ফ্র্যাকচার করে, এত সব অ্যাডভার্স ইফেক্টের কারণে এখন আর এই ড্রাগ গুলো ব্যবহার করা হচ্ছে না। গ্লিটাজোনসের কিছু অ্যাডভার্স ইফেক্ট ছিল, সো যেহেতু ডিসঅ্যাডভান্টেজ বেশি, সো আমরা আর অ্যাডভান্টেজ গুলো আলাদা করে এখন বলছি না। কেউ যদি ইন্টারেস্টেড থাকে তারা পরে পজ করে দেখে। আমরা চলে যাচ্ছি যে আদার্স ড্রাগের মধ্যে। আদার্স কি কি ড্রাগ আছে যেগুলো আমাদের অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবে আমরা ব্যবহার করি? এগুলো আমি ডিটেলসে কিছুই বলবো না, এগুলো একটু কম আসে পরীক্ষায়, বা জাস্ট নামগুলো জিজ্ঞেস করা হয় বা জিনিসটা কি একটু জানতে চাওয়া হয়, আর অত ডিটেলস স্যাররা জিজ্ঞেস করে না প্রফে।
তো ইন শর্ট কেউ যদি দেখে নিতে চাই, আদার্স গ্লুকোজ মেটাবলিজমের উপর আমরা যেই খাবারের সাথে যেই গ্লুকোজটা আমরা খাচ্ছি সেটা আমার জিআই ট্র্যাক্টে গিয়ে অ্যাবজর্পশন হয়, সেখান থেকে অ্যাবজর্পশন কমানোর জন্য আমরা একারবোস ব্যবহার করে থাকি। এটা কিছুটা ইফেক্ট দেয়, নট 100% ইফেক্টিভ, কিছুটা সে ইফেক্টিভ দেয়। যে আমাদের খাবার খাওয়ার পর আমরা যদি এই ড্রাগটার সাথে খেয়ে ফেলি, আমাদের জিআই ট্র্যাক্ট থেকে গ্লুকোজের অ্যাবজর্পশন কমে যায়, ব্লাডে জিআই ট্র্যাক্ট থেকে ব্লাডে গ্লুকোজ কম যাবে, কম গেলে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা একটু কম থাকবে। এটা একটা অল্টারনেট ড্রাগ হতে পারে, অ্যাডজুভেন্ট ড্রাগ, যেটা আমরা অন্যান্য ড্রাগের সাথে একসাথে ব্যবহার করব। বাট আমরা এখন আসি যে নিউয়ার এজেন্টস, যেগুলো নিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এখন, যেগুলো জানতে হবে একটু। এবং যদিও প্রফে একটু কম আসলেও ভাইবা বোর্ডে একটু জিজ্ঞেস করা হবে, রিটেনে হয়তো নাম আসবে বা খুবই শর্ট নোট আকারে অনেক সময় আসতে পারে, বাট এটা ক্লিনিক্যালি আমাদের জন্য আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন আমাদের সিনিয়র কনসালটেন্ট স্যাররা এই ড্রাগগুলো প্রচুর পরিমাণে লিখছেন। তো নিউয়ার কিছু ড্রাগ, যে আমাদের শুধুই কি ইনসুলিন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল রেগুলেট করে, আমরা সারা জীবন পড়ে আসছি ইনসুলিন ইজ দ্য অনলি ওয়ান হরমোন যেটা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমাচ্ছে। তো এবং এই ইনসুলিনের উপর বেস করেই আমাদের ডায়াবেটিসের শেষ ভরসা ইনসুলিন হিসেবে চলে আসছিল। বর্তমান সময়ে দেখা গেছে যে শুধু মাত্র ইনসুলিন না, একটু জিআই ট্র্যাক্ট থেকে কিছু হরমোন আমাদের, যারা ব্লাড গ্লুকোজ লেভেলকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এবং এই ড্রাগগুলোর উপর ডিপেন্ড করে আমরা ইনক্রিটিন ড্রাগগুলোকে সামনে নিয়ে এসেছি। ইনক্রিটিন ড্রাগগুলো হচ্ছে এক ধরনের গাট হরমোন ইনক্রিটিন, যেটা GLP-1, জিআইপি, অ্যামাইলিন, এই তিনটা হরমোনের কম্বিনেশন ইনক্রিটিন হরমোন। আমরা যখন খাবার খাই ভাত খাই, আমরা রুটি খাই, খাওয়ার পরে আমাদের জিআই ট্র্যাক্ট থেকে শুধু ইনসুলিন রিলিজ হয় না, এই হরমোনগুলো GLP-1, গ্লুকাগন লাইক পেপটাইড 1, জিআইপি, অ্যামাইলিন, এই হরমোনগুলো রিলিজ হয়। এবং আমরা বিজ্ঞানীরা দেখেছেন যে এই হরমোনগুলোর সাথে আমাদের ব্লাড গ্লুকোজ মেটাবলিজমের সাথে খুব ভালো সম্পর্ক আছে। তো আমরা যদি এই হরমোনগুলোকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের ব্লাড গ্লুকোজকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো আমরা কিভাবে এই হরমোনগুলোকে কাজে লাগাতে পারি? GLP-1, জিআইপি, অ্যামাইলিনের পরিমাণ আমরা বাড়াবো। কিভাবে বাড়াবো? আমরা বাইরে থেকে এদের মতো দেখতে কোনো ড্রাগ দিব, GLP-1, জিআইপি, অ্যামাইলিন এদের মতো দেখতে হুবহুব এদের মতো একটা ড্রাগ আমরা তৈরি করে বাইরে থেকে দিব। এগুলোকে বলা হবে অ্যানালগ, ইনক্রিটিন মিমিক্স অথবা অ্যানালগ। আর এদের মেটাবলিজম ধ্বংস হওয়া বা মেটাবলিজম আমরা কমায় দিব। এদের মেটাবলিজম যদি আমরা কমায় দিই, তাহলে এদের পরিমাণ বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে GLP-1, জিআইপি, অ্যামাইলিন এরা DPP-4, ডাইপেপ্টাইল ডাইপেপ্টাইডেজ 4 এনজাইমের মাধ্যমে, এই এনজাইমটা DPP-4 এনজাইম দ্বারা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, বডি থেকে ইনঅ্যাক্টিভেট হয়ে বডি থেকে বের হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। আমরা যদি এই DPP-4 এনজাইমটাকে ইনহিবিট করে দিতে পারি কোনো ড্রাগ দিয়ে, তাহলে আর এই GLP-1 ইনক্রিটিন গুলো মেটাবলিজম হবে না। যদি মেটাবলিজম না হয়, তাহলে জিএলপি, অ্যামাইলিন এরা অনেক বেশি সময় ধরে আমার ব্লাডে কাজ করবে, শরীরে কাজ করবে, এবং যত বেশি সময় কাজ করবে তত বেশি আমার ব্লাড গ্লুকোজ লেভেলটাকে সে কন্ট্রোল করতে পারবে। তো এই দুই গ্রুপের ড্রাগ এখন অনেক ওয়াইড ভ্যারাইটিতে ইউজ করা হচ্ছে, এবং এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করে দিব। তো আমরা যদি দেখি যে নিউ অ্যাপ্রোচ হচ্ছে যে এই ড্রাগগুলো, এটা 1987 সাল থেকে আমাদের এই নতুন ড্রাগগুলো, অ্যামাইলিন গ্রুপের যে ড্রাগ হরমোনগুলো, এগুলো আবিষ্কার করা হয়েছে। যে ইনসুলিন অ্যালং উইথ ইনসুলিন, প্যানক্রিয়াটিক বিটা সেলস কো সিক্রেটস অ্যামাইলিন। শুধু ইনসুলিন রিলিজ করে যে এমন না, খাবার খাওয়ার পর আমাদের প্যানক্রিয়াটিক বিটা সেল অ্যামাইলিনও রিলিজ করে ইনসুলিনের সাথে, একই সাথে। এটা 1987 সালে আবিষ্কার করা হয়েছে। তো অ্যামাইলিন ইজ কো-লোকেটেড এন্ড কো-সিক্রেটেড উইথ ইনসুলিন। অ্যামাইলিনটা কো-সিক্রেট হয়, কো-লোকেটেড থাকে ইনসুলিনের সাথে, হ্যাজ এ নিউরোএন্ডোক্রাইন মোড অফ অ্যাকশন। অ্যামাইলিন রেগুলেটস দ্য রেট অফ গ্যাস্ট্রিক এম্পটিং। এই অ্যামাইলিন হরমোনের কাজ কি? সে আমাদের খাবার এম্পটিং আছে, এই এম্পটিংটা, খাবার খাওয়ার পর খাবার পেটটা খালি হয়ে যাওয়ার যে সময়টা, এটা নির্ধারণ করবে। সাপ্রেস পোস্টপ্যারান্ডিয়াল রিলিজ অফ গ্লুকাগন, পোস্টপ্যারান্ডিয়াল গ্লুকাগন রিলিজটাকে সে ইনহিবিট করবে, and contributes to the satiety signal। আমার ব্রেনের যে স্যাটাইটি সেন্টার আছে, সেখানে যে পরিতৃপ্তির যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালটা সে কনভে করবে। তো অ্যামাইলিন হরমোনের অনেক ইম্পর্টেন্ট আমাদের খাবারের সাথে, খাবার হজমের সাথে, এবং সেই সাথে আমাদের স্যাটাইটির সাথে অনেক বড় একটা কোরিলেশন আছে, যেটা 1987 সালে আবিষ্কার করা হয়েছে।
amylin is absolutely or relatively deficient in patient with diabetes. বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে ডায়াবেটিক পেশেন্টের এই অ্যামাইলিন লেভেলটা কম থাকে। তো আমরা এই যে ইনক্রিটিন হরমোনকে যদি আমরা বাড়াইতে পারি তাহলে এটা আমাদের যে পেশেন্ট আছে পেশেন্টদেরকে অনেকভাবে হেল্প করতে পারে, যেহেতু এটা স্যাটিসফ্যাক্টরির সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি ডায়াবেটিক পেশেন্টরা কি করে, সে তারা রাত্রেবেলা ক্ষুধা লেগে গেলে মিষ্টি খায় ফ্রিজ খুলে। তো আমরা যদি তার স্যাটিসফ্যাক্টরি সেন্টারটাকে আমরা পরিতৃপ্ত করে দিতে পারি তাহলে সে আর এক্সট্রা খাবারটা খাবে না, তার যে এক্সট্রা ক্ষুধা লাগতেছে। তো এইটা বা ইন্টারেস্ট বলে রাখলাম। আমরা এখন দেখি যে এই ড্রাগগুলো আমরা কিভাবে ব্যবহার করব। Incretins are the hormones that work to increase insulin secretion. Incretins গুলো তারা নিজেরা ইনসুলিন সিক্রেশন করতে হেল্প করে। The incretin concept was developed when it was observed that there is substantially more insulin secreted in response to oral glucose versus intravenous glucose. আমরা যদি ওরালি গ্লুকোজ খাই তাহলে আমাদের যেই পরিমাণ ইনসুলিন ইনক্রেটিন রিলিজ হওয়ার কথা, ইন্ট্রাভেনাস দিলে আইভি যদি আমরা গ্লুকোজ দেই, রক্তে যদি সরাসরি আমরা গ্লুকোজ দিয়ে দিই, আমাদের এত বেশি হরমোনটা রিলিজ হয় না। কিন্তু আমরা যদি মুখে খাই তাহলে আমাদের জিআই ট্র্যাক্ট থেকে এই হরমোনটা প্রচুর পরিমাণে রিলিজ হয়। তো এই জিনিসটা যখন অবজার্ভ করলে বিজ্ঞানীরা, তখনই এটা আলাদাভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো। They stimulate the insulin release in response of oral glucose. Oral glucose এর রেসপন্সে আমাদের ইনক্রেটিন হরমোনটা রিলিজ হবে এবং ওয়ান অফ দ্য পেপটাইড ইজ গ্লুকাগন লাইক পেপটাইড। এই ইনক্রেটিন হরমোনের মধ্যে এক ধরনের পেপটাইড হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড 1, যেটা ইম্পর্টেন্ট। এবং এই পেপটাইড 1 এর উপর বেস করে আমাদের কিছু ড্রাগ তৈরি করা হয়েছে। However, the insulin stimulating benefit of peptides such as GLP-1 are rapidly diminished as GLP-1 rapidly metabolized by the গ্লাইকোপ্রোটিন DPP4 ইনহিবিটর। যেটা বললাম একটু আগে যে এই GLP-1 যে ড্রাগটা আছে, GLP-1 গ্লুকাগন লাইক পেপটাইড যে হরমোনটা আছে, তারা ডাইপেপটাইডেস 4 এনজাইম দ্বারা মেটাবোলাইজ হয়ে যায়। যদি আমরা ডাইপেপটাইডেস 4 এনজাইমকে ইনহিবিট করতে পারি কোনোভাবে, তাহলে এই GLP-1 এবং GIP এদের পরিমাণ, ইনক্রিটিনস হরমোনের পরিমাণ ব্লাডে বাড়বে এবং তখন আমরা এর বেনিফিশিয়াল ইফেক্ট পাবো। তাহলে এই যে আমরা দেখছি DPP4 ইনহিবিটর হচ্ছে সিটাগ্লিপটিন, ভেলডাগ্লিপটিন, খুবই জনপ্রিয় ড্রাগ, এখন খুব বেশি ব্যবহার করা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদেরকে ডায়াবেটিস করার জন্য। আর হচ্ছে GLP-1 এর মতো ড্রাগ অ্যানালগ, GLP-1 অ্যানালগ বলবো আমরা, গ্লুকাগন লাইক পেপটাইডের মতো দেখতে হুবহু ড্রাগ এক্সটেনজাইড এন্ড লিরাগ্লুটাইড এখন আমরা ইনজেক্টেবল ফর্মে আমাদের চলে আসছে এবং এরা যখন দেওয়া হবে তখন GLP-1 রিসেপ্টরের সাথে কাজ করে সেই ব্লাড গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করবে। তো দিস আর দ্য ড্রাগ। আমাদের এই ছবিটাতে দেখানো আছে যে GLP-1 GIT থেকে রিলিজ হয় ব্রেনে, GIT এম্পটিং এ, ঠিক আছে, প্যানক্রিয়াটিক মাসেলের মধ্যে ইনসুলিন সিক্রেশনে, আদার্স হেল্প করে, লিভারে মেটাবলিজমে হেল্প করে। ইন ডিটেইলস দেয়া আছে, আমরা একটু ভিতরে যাই। তো আমরা যে ড্রাগগুলো এখন নিয়ে আলোচনা করব, ইনক্রিটিনের উপর কাজ করে, গাট হরমোন বা ইনক্রিটিনের উপর কাজ করে, সেই ড্রাগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি। যে GLP-1 অ্যানালগ, GLP-1 এর কাজকে বাড়ায়, GLP-1 এর মতো করে কাজ করে, গ্লুকাগন লাইক পেপটাইড 1 এর মতো কাজ করে এমন ড্রাগ। আর দুই নম্বরে হচ্ছে DPP4 ইনহিবিটর। DPP4 ইনহিবিটর দিলে, ডাইপেপটাইডেস 4 ইনহিবিশন করে দিলে মেটাবলিজম হবে না, ইনক্রিটিন হরমোন মেটাবলিজম হবে না, বডি থেকে মেটাবলিজম হয়ে ধ্বংস হবে না, বডিতে বেশি সময় কাজ করবে। বডিতে যদি বেশি সময় কাজ করবে তাহলে আমাদের এই ইনক্রিটিন হরমোনগুলো বেশি সময় আমাদের গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করবে, গ্লুকোজ কন্ট্রোলে হেল্প করবে। তো অ্যামাইলিন, GIP, GLP-1 অ্যানালগ আমরা আলোচনা করব। আমরা একটু ডিটেলসে চলে যাই। যে GLP-1 অ্যানালগ নিয়ে আমরা একটু প্রথমে দেখে নিই যে এটা কি। আমরা প্রথমে যেটা বলছিলাম যে ইনজেক্টেবল অনলি ইনসুলিন এক সময় ছিল, ইনসুলিন ছিল একমাত্র ইনজেক্টেবল ড্রাগ, কিন্তু যখন GLP-1 অ্যানালগ চলে আসলো তারাও ইনজেক্টেবল ফর্মে চলে আসলো, তাদের ওরাল ফর্ম নয়, তাদেরকে ইনজেক্টেবল দেওয়া হয়। এবং ইনজেক্টেবল ড্রাগ এখন শুধুমাত্র ইনসুলিন না, আদার্স ড্রাগের মধ্যে, ইনক্রিটিন হরমোন ড্রাগের মধ্যে GLP-1 অ্যানালগ গুলো আমরা ইনজেক্টেবল ফর্মে পেয়ে থাকি। তো এর কিছু কিছু, এই যে ডুলাগ্লুটাইড ক্যান বি অ্যাডমিনিস্ট্রেড ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার দেয়া যায়, এরকম ড্রাগও চলে আসছে যে সপ্তাহে একটা ইনজেকশন দিলে হয়। তো দিস আর দ্য বেটার, প্রতিদিন ইনজেকশন, সকাল বিকাল ইনসুলিন ইনজেকশন দেওয়ার চাইতে দিস আর দ্য বেটার অপশন এখনকার সময়, ঠিক আছে। ফার্স্ট ওরাল GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট হচ্ছে এটা কম্বিনেশন
তো আমরা আর এখান থেকে অত ডিটেলসে যাব না, এটা জাস্ট কি জিনিস এটাই ভাইবা বোর্ডে অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে, নিউ জেনারেশন ড্রাগ কি আছে, GLP-1 অ্যানালগ কিছু নাম বলো, ওদের কি অ্যাডভান্টেজ, তারা ইনসুলিন স্পেয়ারিং এজেন্ট হিসেবে কাজ করে, ইনসুলিনের উপর ডিপেন্ড না করেও ওরাল হাইপোগ্লাইসেমিক আদার্স যে ওল্ড জেনারেশন ড্রাগ আছে তাদের উপর ডিপেন্ড না করেও নিউ জেনারেশন ড্রাগ গুলো দেওয়া হলে তারা ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে। অ্যাডভান্টেজ হচ্ছে লো রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া, তাদের হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হওয়ার কোনো রিস্ক নাই, ডিক্রিজ ওয়েট ওজন কমায়, এবং ডিক্রিজ পোস্ট প্যারেন্ডিয়াল গ্লুকোজ এক্সপ্লোশন এন্ড ডিক্রিজ সাম কার্ডিওভাস্কুলার রিস্ক থেকেও তারা ফ্রি করে। তো DLP-1 অ্যানালগ যদি আমরা দেখি যে এরা কিভাবে কাজ করছে, ইনক্রিজ গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিন সিক্রেশন, তারা কিছু পরিমাণ ইনসুলিন আমার বডি থেকে GLP-1 অ্যাগনিস্টরা নিজেই আমি যখন GLP-1 অ্যাগনিস্ট ড্রাগ দিব তারা বডির নিজস্ব মেকানিজমে ইনসুলিন রিলিজ বাড়াবে। ডিক্রিজ গ্লুকোজ ডিপেন্ডেন্ট গ্লুকাগন রিলিজ কমাবে। আমরা জানি গ্লুকাগন হরমোনের কারণে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে থাকে, তারা গ্লুকাগন রিলিজ কমাবে। স্লো গ্যাস্ট্রিক এমটিং, জিআই ট্র্যাক্ট থেকে আমাদের খাবারের এমটিং টাইমটা বাড়ায় দিবে, স্লোলি জিআই ট্র্যাক্ট থেকে ব্লাড গ্লুকোজটা ব্লাডে নিয়ে যাবে, খুব ধীরে ধীরে নিবে, এর ফলে হঠাৎ করে পিকে উঠবে না, ব্লাড গ্লুকোজ লেভেলটা হঠাৎ করে বেড়ে যাবে না। সেন্ট্রাল সাপ্রেশন অফ অ্যাপেটাইট, মানে হচ্ছে আমাদের স্যাটিটি সেন্টারটাকে সাপ্রেস ফুলফিল করবে, আমাদের আর ক্ষুধা লাগবে না অনেক বেশি। ডায়াবেটিক পেশেন্টের সেলের মধ্যে ইনসুলিন ঢুকতেছে না, তখন তার প্রচন্ড ক্ষুধা লাগে, ইনসুলিন ব্লাডে আছে কিন্তু সেলে ঢুকতেছে না, তো সেল তো হাংরি, রক্তের মধ্যে প্রচুর কিন্তু সেলের মধ্যে নাই, তো সেল হাংরি থাকে, তখন সে ব্রেনে একটা সিগন্যাল পাঠায় যে আমার ক্ষুধাটা শেষ হয়নি। তো এই অ্যাপেটাইট সাপ্রেশন করে, স্যাটিটি সেন্টারটাকে সে ইমপ্রুভ করে। ডিক্রিজ বিটা সেল অ্যাপোপ্টোসিস, আমাদের যে কয়টা বিটা সেল ভালো ছিল সেই বিটা সেল গুলো অ্যাপোপ্টোসিস হওয়া থেকে বিটা সেলকে বাঁচায়, বিটা সেল ধ্বংস হওয়া থেকে সেটা রক্ষা করে, ঠিক আছে। GLP-1 অ্যানালগ গুলো যে কয়টা বিটা সেল ভালো আছে ওদেরকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। দে হ্যাভ লোয়ার রিস্ক অফ হাইপোগ্লাইসেমিক এপিসোড, তারা হাইপোগ্লাইসেমিয়া করে না, খুবই কম করে, হাইপোগ্লাইসেমিয়া তেমন একটা করে না, কার্ডিওভাস্কুলার রিস্কও নাই তাদের তেমন। So these are the benefit of GLP-1 analog or new generation drug, ঠিক আছে। GLP-1 agonist and SGLT2 are considered cardiac and renal safe। আমরা SGLT2 একটু পরে দেখব যে এরা হচ্ছে যে কিডনিতে কাজ করে, নিউ জেনারেশন ড্রাগ, ম্যাজিক্যাল ড্রাগ এখন বলা যায়। সো তারা কার্ডিয়াক এবং রেনালের দিক থেকে অনেক সেফটি, কার্ডিয়াক পেশেন্টকে এবং সিকেডির পেশেন্টকে আমরা এই ড্রাগগুলো দিতে পারবো। অ্যাডভার্স ইফেক্ট অফ GLP-1 অ্যাগনিস্ট ছিল হচ্ছে যে নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, রিস্ক অফ প্যানক্রিয়াটাইটিস, এগুলো আমরা একটু জাস্ট দেখে নিব। এখান থেকে GLP-1 অ্যানালগ গেল, তারপরে আমরা দেখতেছি যে DPP-4 ইনহিবিটর, মোস্ট ইম্পর্টেন্ট, ওরালি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, খুব ইনভেরিয়েবলি এখন পেশেন্টদেরকে দেয়া হচ্ছে DPP-4 ইনহিবিটর। DPP-4 ইনহিবিটর হচ্ছে ডাইপেপটাইডেস 4 ইনহিবিটর। এই ইনহিবিটর দিলে আমাদের যে ইনক্রিটিন হরমোনগুলো আছে এই হরমোনগুলো আর মেটাবলিজম হবে না, ব্লাডে বেশি সময় ধরে কাজ করবে। DPP-4 ইনহিবিটর ইনহিবিট দ্য এনজাইমেটিক ডিগ্রেডেশন অফ এন্ডোজেনাস ইনক্রিটিনস, GLP-1, GIP, গ্লুকাগন লাইক পেপটাইড, GIP হরমোন এদেরকে মেটাবলিজম হতে দেয় না, যখন এদেরকে মেটাবলিজম হতে দেবে না তখন GIP, GLP-1 এরা অনেক সময় ধরে কাজ করবে, বিটা সেলের উপর কাজ করবে, নিজস্ব ইনসুলিন সিক্রেশন বাড়াবে, যেই কয়টা বিটা সেল ভালো আছে তাদের কাছ থেকে কিছু কিছু ইনসুলিন তৈরি করবে স্টিমুলেট করার মাধ্যমে, এবং আদার্স মেকানিজমের মাধ্যমে তারা গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিন সিক্রেশন বাড়াবে, ডিক্রিজ গ্লুকোজ ডিপেন্ডেন্ট গ্লুকাগন সিক্রেশন কমাবে, ইনসুলিন সিক্রেশন বাড়াতে হেল্প করবে, সেই সাথে গ্লুকাগনকে বাড়তে দিবে না, তো ব্লাড গ্লুকোজ লেভেলটা তারা কন্ট্রোল করবে। These are the newer drug. DPP-4 inhibitor, sitagliptin, vildagliptin, lindagliptin, saxagliptin অনেক নামে পাওয়া যায়, এর মধ্যে sitagliptin, vildagliptinটা অনেক বেশি আমাদের মার্কেটে অ্যাভেলেবল এবং খুব বেশি ব্যবহার হচ্ছে আমাদের ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে। তো তারা প্যারেন্ডিয়াল এন্ড ফাস্টিং গ্লুকোজ কনসেন্ট্রেশন দুটাকেই বাড়াতে কন্ট্রোল করতে পারে। খাওয়ার পরে যে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় এবং সকালে খালি পেটে আমাদের যে ব্লাড গ্লুকোজ লেভেলটা অনেক বেশি থাকে, মানে বেসল ইনসুলিন কম থাকলে সকালে খালি পেটে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেশি থাকে, এই দুইটার উপরেই কাজ করে ফাস্টিং এবং পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেল দুটোকেই কন্ট্রোল করতে পারে। So these are the new generation drugs. এদের মেকানিজম যদি একটু করে আমরা দেখতে চাই যে তারা ইনসুলিন এবং গ্লুকাগন সিক্রেশন বাড়ায়, গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিন সিক্রেশন বাড়ায়,
decrease postprandial glucose expression and target both prandial and fasting blood glucose concentration. Postprandial খাওয়ার পরে এবং fasting blood glucose দুইটা কনসেন্ট্রেশনই তারা রেগুলারাইজ করতে পারে। সো DPP4 ইনহিবিটর এখন অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। এটার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, জাস্ট আমরা দেখে নিব। অনেক সময় জিজ্ঞেস করে, অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট বাট ভাইভাতে জিজ্ঞেস করা হবে যে DPP4 ইনহিবিটর নিউ জেনারেশন ড্রাগ কি কি আছে, এটা কিভাবে কাজ করছে, ইনসুলিন স্পেয়ারিং এজেন্ট হিসেবে তারা কিভাবে কাজ করে, ইনসুলিন ছাড়াও তারা কাজ করতে পারে নিজস্ব মেকানিজমের মাধ্যমে, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন বাড়ানোর মাধ্যমে এবং গ্লুকাগনের সিক্রেশন কমানোর মাধ্যমে। তো এই কথাগুলো ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। মোস্ট প্রবাবলি এটা আমাদের লাস্ট গ্রুপ অফ ড্রাগ and latest generation of drug, SGLT2 inhibitor, sodium glucose transporter 2 inhibitor. তো এই গ্রুপের ড্রাগ হচ্ছে ডাপাগ্লিফাজন, খুব বেশি ব্যবহৃত হচ্ছে এখন, কারণ হচ্ছে যে এই ড্রাগটা একটু ম্যাজিক্যাল ড্রাগ বা অন্য মেকানিজমে কাজ করে এবং খুব রিসেন্টলি একটা গবেষণা আসছে যে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটরটা নন ডায়াবেটিক পেশেন্ট, কার্ডিয়াক ফেলিওর নন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিশিয়াল হিসেবে একটা স্টাডিতে দেখা গেছে। তো ডায়াবেটিক পেশেন্টকে তারা যেমন হেল্প করছে এই নিউ জেনারেশন ড্রাগটা, সেই সাথে নন ডায়াবেটিক হার্ট ফেলিওরের পেশেন্টের ক্ষেত্রে তাদের বেশ কিছু বেনিফিশিয়াল ইফেক্ট দেখা দিয়েছে। তো ডাপাগ্লিফাজন অনেক সময় ভাইবাতে স্যারের নিউ জেনারেশন ড্রাগ যে কিডনিতে কাজ করে, কিডনির রেনাল টিউবুলের উপর কাজ করে এমন একটা ড্রাগ যেটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ বা ব্লাড গ্লুকোজ লেভেল, তখন আমাদের বলতে হবে যে SGLT2 ইনহিবিটর ডাপাগ্লিফাজন। এটা খুব আমাদের দেশে মার্কেটে পাওয়া যায়। এই SGLT1 এবং SGLT2 দুই ধরনের ট্রান্সপোর্টার, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, যে কো ট্রান্সপোর্টার প্রোটিনটা আছে, তারা কোথায় থাকে? প্রক্সিমাল টিউবুলে থাকে, কিডনির নেফ্রনের প্রক্সিমাল টিউবুলে থাকে এপিথেলিয়ামের মধ্যে। এবং এদের কাজ হচ্ছে 90% ফিল্টার্ড গ্লুকোজ, যেই গ্লুকোজটা আমার কিডনির গ্লোমেরুলার ফিল্টার দিয়ে ফিল্টার্ড হয়ে চলে গেছে, এটাকে আবার ফিল্টার যখন গ্লোমেরুলার ফিল্টার দিয়ে পানি চলে যায়, সেই সাথে গ্লুকোজ চলে যায়, 90% আবার রিঅ্যাবজর্ব হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দিয়ে যখন যেই গ্লুকোজ এবং পানি রিঅ্যাবজর্ব হওয়ার কথা ছিল, ওইখানে আমরা SGLT2 রিসেপ্টরটাকে যখন বন্ধ করে দিব, ইনহিবিট করে দিব, ব্লক করে দিব, তখন আমার কিডনি দিয়ে যেই গ্লুকোজ রিঅ্যাবজর্ব হওয়ার কথা ছিল সেটা রিঅ্যাবজর্ব হবে না। প্রচুর পরিমাণে গ্লুকোজ আমার কিডনি দিয়ে আমার ইউরিনের সাথে, আমার প্রস্রাবের সাথে ইউরিনের সাথে এটা বের হয়ে যাবে। তো যখন আমরা এটা কিডনি দিয়ে বের হয়ে যাবে, তখন আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা অনেক বেশি কমে যাবে। Glyphagons inhibit SGLT2 in proximal tubule, reduce glucose reabsorption in proximal nephron, ফলে ইনক্রিজ ইউরিনারি গ্লুকোজ এক্সক্রিয়েশন আপ টু 80 গ্রাম পার ডে, প্রতিদিন 80 গ্রাম পর্যন্ত আমাদের ইউরিনারি ব্লাড গ্লুকোজ বের হয়ে যেতে পারে। এর ফলে গ্লাইকোজিউরিয়া হয়, ইউরিন দিয়ে প্রচুর পরিমাণে গ্লুকোজ চলে যায়, একটা ডাইইউরেটিক ইফেক্ট হয়, যখন এটা একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, যখন সে যাবে সাথে পানি সহ নিয়ে যাবে, তো ক্রিস্টালাইন যেহেতু পানি সহ নিয়ে যাবে, ডাইউরেটিক একটা ইফেক্ট হয়। These agents are expected to improve plasma blood glucose level and decrease body weight. ঠিক আছে, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে। এবং এটা হাইপোগ্লাইসেমিয়া করে না, এরকম ড্রাগ আগে যে শুধুমাত্র ফরমিন ছিল, এখন নিউ জেনারেশন ড্রাগের মধ্যে DPP4 ইনহিবিটর, GLP1 অ্যানালগ এবং SGLT2 ইনহিবিটর, এই তিন গ্রুপের ড্রাগ আমাদের হাতে চলে এসেছে। এর কিছু অ্যাডভান্টেজ আছে, কোনো হাইপোগ্লাইসেমিয়া করে না, ওয়েট কমায়, ব্লাড প্রেশার কমায়, এটা আমরা দেখে নিব। ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু, ভলিউম ডিপ্লেশন করতে পারে, ফ্রিকোয়েন্টলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, যেহেতু ইউরিন দিয়ে আমাদের প্রচুর পরিমাণে গ্লুকোজ যাচ্ছে। সো পেশেন্টকে বলতে হবে যে আপনার প্রস্রাবে জ্বালা পোড়া হয় কিনা সেটা খেয়াল রাখতে হবে, সেই সাথে জ্বর আসে কিনা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সাইন সিম্পটম গুলো পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে। ওই ধরনের কিছু হলে আমাদের হয়তো ড্রাগ বন্ধ রেখে অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগতে পারে, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যেহেতু যখন গ্লুকোজ লেভেল বেশি থাকে ওখানে ইনফেকশন ফর্ম থাকে ওই জায়গাটা, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তেমন কোনো অ্যাডভার্স ইফেক্ট অত বেশি একটা নাই, বাকি জিনিসগুলো এই হচ্ছে যে আমাদের কথা। সো দিস আর দ্য ড্রাগস, আমরা যেগুলো ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগের সাথে আমরা নিউ জেনারেশন কিছু ড্রাগ পড়েছি, আর আদার্স অনেক ড্রাগ এখানে নাম লেখা আছে, এগুলো আমরা পড়বো না, পরীক্ষায়ও আসে না, সো আমাদের লাগবে না। আমরা এই পর্যন্ত আমাদের অ্যান্টিডায়াবেটিক ড্রাগের যেই চ্যাপ্টারটা ছিল সেটা এখানেই ক্লোজ করতেছি। সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি আমার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। ক্লাসে কেমন লাগছে সবাই জানালে খুশি হব, ফিডব্যাক পাওয়া গেলে।
আর হচ্ছে যে ভবিষ্যতে আমরা হয়তো নতুন কোনো টপিক নিয়ে আবারও আসবো এক্সেস মেডিকেল স্কুলে। এক্সেস মেডিকেল স্কুলকে আবারও ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাসের আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে।